প্রথমেই জানিয়ে দিব বাবা মাকে বাঁচাতেই আত্মসমর্পণ করছে হাদির খুনি ফয়সাল। এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল সেই খুনি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁটিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহার সীমিত করা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলা, এসব কৌশলের কারণে তাকে শনাক্ত ও ধরতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয়। কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন, তবে সবসময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ক্ষতি না হয়। যখন সন্দেহভাজন সেখানে পৌঁছায়, তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করেই তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। সঠিক মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কী ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল অভিযানের মূল লক্ষ্য, রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। গ্রেফতারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া যে খুন করার পর তারা ক্যামেরার সামনে ছাপাই গায়, নাকি এর পেছনে আছে তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর এক গভীর ষড়যন্ত্র? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় একটি ঘটনা নিয়ে। ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনি প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ফয়সাল দাবি করেছেন তিনি নাকি এই খুনের সাথে জড়িতই নন, তিনি নাকি দুবাইয়ে বসে আছেন। কিন্তু আসল রহস্যটা আসলে কোথায়? অনেকেই বলেছিল ভিডিওটি নাকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা, আবার কেউ বলছে ফয়সালের দাড়ি নাকি ভিডিওতে হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে। আসলেই কি ফয়সাল দুবাইয়ে, নাকি ভারতের মেঘালয়ে লুকিয়ে আছে? আর ভ্রান্ত করছে পুলিশকে, নাকি সে বাংলাদেশে লুকিয়ে আছে? এখনও হতে পারে সে লুকিয়ে আছে আপনার চারপাশের মধ্যেই। আজকের ইনসাইড অ্যানালিসিসে আমরা ফয়সালের এই ভিডিও ফ্রেমিংটা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। ভিডিওটি সামনে আসার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো, এটি কি আসলেই ফয়সাল, নাকি ডিপ ফেক টেকনোলজির কারসাজি? কারণ আজকের যুগে এআই দিয়ে হুবহু মানুষের মতো ভিডিও বানানো সম্ভব, কিন্তু ডিজিটাল অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এবং সাইবার এক্সপার্টরা এই ভিডিওটিকে ল্যাবরেটরিতে ফেলে চেক করেছেন। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই ডিটেকশন টুলস দিয়ে পরীক্ষা করার পর ফলাফল এসেছে যে না, এই ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি নয়, অর্থাৎ ভিডিওটা রিয়াল। ভিডিওতে ফয়সালের যে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের পলক ফেলার যে ধরন এবং গলার স্বর, সবই আসল ফয়সালের সাথে শতভাগ মিলে যায়। তাহলে প্রশ্ন জাগে এখানেই, ভিডিওর মাঝখানে ফয়সালের থুতনির দাড়ি কেন বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল? এটা দেখেই অনেকেই দাবি করেছিলেন ভিডিওটি আসলে নকল। বিষয়টি আসলে খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টারের সাথে পরিচিত।
দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে ফয়সাল ভিডিওটি রেকর্ড করার সময় মোবাইলের কোনো অ্যাপের ফিল্টার অন করে রেখেছিলেন। হতে পারে সে নিজের বিধ্বস্ত চেহারা লুকাতে নিজেকে একটু ফর্সাই দেখাতে চেয়েছিলেন। কথা বলার সময় তার হাত পা মুখের মুভমেন্টের কারণে এই ফিল্টারটি মাঝে মধ্যে গ্লিচ বা কাজ করা বন্ধ করে দিচ্ছিল, যার ফলে মনে হচ্ছিল দাড়ি গায়েব হয়ে যাচ্ছে। অর্থাৎ টেকনিক্যাল ভাষায় বলতে গেলে ভিডিওর কন্টেন্ট বা মানুষটি আসলেই আসল, কিন্তু তার উপর প্রযুক্তির প্লে বা ফিল্টার ছিল। খুনি হয়তো ভেবেছিল ফিল্টার দিয়ে নিজেকে একটু স্মার্ট দেখাবেন, কিন্তু এই ফিল্টারই এখন তার ভিডিওর বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। এবার আসি ভিডিওর সবচেয়ে বড় ধোঁকা বা ব্লাফ নিয়ে। ভিডিওতে ফয়সাল খুব কনফিডেন্সের সাথে দাবি করেছে যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। কিন্তু একটু থামুন এবং লজিক দিয়ে ভাবুন। একজন মানুষ যার বিরুদ্ধে পুরো দেশের পুলিশ এবং গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে, যার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে এত সহজে এয়ারপোর্ট দিয়ে দুবাই চলে যাবে কিভাবে? এটা আদৌ অসম্ভব। ফয়সাল কিন্তু ভিডিওতে দুবাইয়ের কোনো ল্যান্ডমার্ক, কোনো রাস্তা বা এমন কিছু দেখাননি যা প্রমাণ করে যে তিনি সেখানেই আছেন। তিনি শুধু মুখের কথাই দাবি করেছেন। ক্রাইম অ্যানালিস্টরা মনে করছেন এটা অপরাধীদের একটি খুব পুরনো কৌশল। একে বলা হয় ডাইভার্শন ট্যাকটিক। পুলিশ যখন তাকে ভারতের বর্ডারের দিকে খুঁজছে, তখন তিনি দুবাইয়ের কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছেন। কিন্তু তিনি জানতেন না যে টেকনোলজি এখন অনেক এগিয়ে গেছে। তদন্তকারী সংস্থা এবং ডিবি পুলিশের সর্বশেষ তথ্য বলছে ফয়সাল আকাশপথে দুবাই যাননি, বরং তিনি এবং তার সহযোগীরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। এই যে ভিডিওতে দুবাইয়ের কথা বলা হলো, এটা আসলে পুলিশকে ভুল মেসেজ দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভিডিওতে ফয়সাল আরেকটি মারাত্মক দাবি করেছেন। তিনি বলেছেন হাদিকে হত্যার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, তিনি নাকি সেই বাইকে ছিলেনই না। তিনি নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করছেন। কিন্তু দর্শক, সত্য কখনো চাপা থাকে না। আপনারা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনেছেন। দ্য ডিসেন্টের ইনভেস্টিগেশন এবং পুলিশের তদন্ত রিপোর্ট দুটোই একই কথা বলছে। ঘটনার দিন পল্টন মডেল থানা বক্স কালভার্ট এলাকায় হাদির উপর যে বাইক থেকে গুলি করা হয়েছিল, সেই বাইকের পেছনের সিটে বসেছিলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ, আর বাইকটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। খুনি যে নিজে এটি স্বীকার করবে না, এটি একটি খুবই স্বাভাবিক ধরনের কথা। পুলিশের তদন্তে এটি ক্রিস্টাল ক্লিয়ার যে ফয়সাল সেদিন শুট করেছিলেন। তিনি শুধু মাস্টারমাইন্ডই নন, তিনি নিজেই এক্সিকিউশন করেছেন। আজ ভিডিওতে এসে তিনি যতই সাধু সাজার চেষ্টা করুন না কেন, টেকনোলজিক্যাল এভিডেন্স বা প্রমাণ তার বিপক্ষেই কথা বলছে। সবচেয়ে ঘৃণ্য যে কাজটি ফয়সাল এই ভিডিওতে করেছে, তা হলো হাদির চরিত্র হনন চেষ্টা। তিনি দাবি করেছেন হাদি নাকি তাকে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুবি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা ঘুষ ও গ্রিম নিয়েছিলেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, যেই মানুষটি মারা গেছেন, যিনি আর ফিরে এসে নিজের সাফাই গাইতে পারবেন না, তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলাটা কতটা কাপুরুষোচিত। অপরাধ বিজ্ঞানে এটাকে বলা হয় ভিকটিম ব্লেমিং। যখন খুনি কোনো যুক্তি খুঁজে পায় না, তখন সে ভিকটিম বা নিহতের চরিত্রে কালিমা লিপ্ত করার চেষ্টা করে, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু হাদির যারা সহযোদ্ধা ছিলেন, যারা তাকে চিনতেন, তারা জানেন হাদি কেমন ছিলেন। হাদি ছিলেন অন্তর্বর্তীকালীন সময়ে সমতাপর ব্যক্তিদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। তার বিরুদ্ধে জীবদ্দশায় কখনো কোনো তদবির বাণিজ্য বা চাঁদাবাদির অভিযোগ ওঠেনি, বরং তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেই টার্গেটের শিকার হয়েছেন। দ্য ডিসেন্ট তাদের ফ্যাক্ট চেকে পরিষ্কার করে বলেছেন হাদির বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো প্রমাণ নেই এবং ফয়সালের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। ফয়সাল ভেবেছিল এই গল্প বেঁধে তিনি হয়তো জনগণের সহানুভূতি পাবেন, কিন্তু তিনি ভুলে গেছেন মিথ্যা দিয়ে হত্যা ঢাকা যায় না। তবে দর্শক, ফয়সালের এই ভিডিওর বাইরেও ঘটনার আরও অনেক গভীরে যাওয়ার আছে। আপনারা কি জানেন এই হত্যাকাণ্ডে ফয়সাল আসলে একা নন? তার পুরো পরিবার, তার বাবা মা, স্ত্রী, এমনকি শালকও জড়িত। ভিডিওতে ফয়সাল নিজেকে যতই নির্দোষ দাবি করুন না কেন, পর্দার আড়ালের ঘটনাটি যে কত ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ছিল তা বোঝা যায় যখন আমরা দেখি এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। দর্শক, সাধারণত কোনো খুনের ঘটনায় একজন বা দুইজন মূল হত্যা থাকে, কিন্তু হাদি হত্যার ঘটনাটি বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে এক বিরাল দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এখানে একজন ব্যক্তি নন, বরং পুরো একটি পরিবার মিলে এই খুন এবং খুনিকে পালাতে সাহায্য করেছে। ভাবা যায়, একজন মানুষ খুন করে এলো আর তার বাবা মা, স্ত্রী, এমনকি শালক সবাই মিলে তাকে বাঁচানোর মিশনে নামল।
পুলিশের তদন্ত এবং আদালতের জবানবন্দি থেকে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো লোমহর্ষক। এই মামলায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মা হাসি বেগম এবং স্ত্রী শাহেদা পারভান সামিয়া সবাই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ তারা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে তারা এই অপরাধের সাথে কোনো না কোনোভাবে জড়িত। শুধু তাই নয়, ফয়সালের শালক ওয়াহিদ আহমেদ ছিপু এবং বন্ধুবান্ধবী মারিয়া আক্তার মিলাও এই তালিকায় আছেন। একটি শিক্ষিত বা স্বাভাবিক পরিবার কিভাবে এই ক্রাইম সিন্ডিকেটে পরিণত হতে পারে তা ভেবে তদন্তকারীরাও বিস্মিত। ফয়সাল যখন হাদিকে গুলি করে পালিয়ে আসছিল, তখন তার এই সাপোর্টিং সিস্টেম বা পরিবার তাকে শেল্টার দিয়েছে, তাকে পালাতে সাহায্য করেছে। এখন প্রশ্ন হলো, ফয়সাল আসলে কোথায়? ভিডিওতে তিনি দাবি করেছেন দুবাইয়ের কথা, কিন্তু আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য এবং ডিবি পুলিশের তদন্ত বলছে ওটা ছিল পুরোটাই আইওয়াশ। ফয়সাল এবং তার সহযোগীরা আকাশপথে নয়, বরং স্থলপথে অবৈধভাবে সীমান্ত পার হয়েছে। তদন্তকারী অনুসন্ধান কর্মী ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম যে তথ্য দিয়েছেন তাতে স্পষ্ট, আসামিরা ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। আর এই বর্ডার পার হতে তাদের সাহায্য করেছে সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিম নামের 2 সহযোগী। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, গতকাল বৃহস্পতিবার ঢাকার আদালতে ফয়সালের অন্যতম সহযোগী সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল অর্থাৎ মূল আসামি ফয়সালের নামের সাথে মিল থাকলেও এই ফয়সাল আসলে ফয়সালেরই সহযোগী। তারা দুজনেই নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তারা বিচারকের সামনে খুনের পরিকল্পনার আদ্যপ্রান্ত খুলে বলেছেন। তারা স্বীকার করেছেন কিভাবে 12ই ডিসেম্বর মতিঝিলের জুম্মার নামাজের পর হাদিকে ফলো করা হয়েছিল এবং বক্স কালবার্ট এলাকায় সুযোগ বুঝে গুলি করা হয়েছিল। এই পুরো অপারেশনের লজিস্টিক সাপোর্ট বা যানবাহনের ব্যবস্থা কে করেছিল জানেন? মোহাম্মদ নুরুজ্জামান নোমানি নামের এক রেন্টেকার ব্যবসায়ী। তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ শুটার থেকে শুরু করে গাড়ি সরবরাহকারী, বর্ডার পার করে দেওয়ার দালাল আর ঘরে আশ্রয় দেওয়া পরিবার সবাই এখন আইনের জালে। ফয়সাল হয়তো ভেবেছিল ভিডিওতে একটা ফিল্টার লাগিয়ে দুবাইয়ে মিথ্যা গল্প শুনিয়ে এবং মৃত হাদির নামে কুৎসা রটিয়ে তিনি পার পেয়ে যাবেন। তিনি হয়তো ভেবেছিলেন মেঘালয়ের পাহাড়ে লুকিয়ে তিনি বিচার এড়াতে পারবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সত্যের একটা নিজস্ব গতি আছে। আজ তার নিজের ভিডিওই প্রমাণ করছে যে তিনি কতটা ডিপ্রেসড। তার নিজের পরিবার আজ কারাগারের 4 দেয়ালে। তার সহযোগীরা আদালতে দাঁড়িয়ে তার নাম বলছে। উসমান হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু হাদি যে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, তার সেই লড়াই এখনও থামেনি। ফয়সালের এই ভিডিও বার্তা আসলে খুনের তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে পরিবার একটা খুনিকে বাঁচাতে নিজেদের নৈতিকতার বিসর্জন দেয়, সেই সমাজের অবক্ষয় আসলে কতটা গভীরে? এবং আপনারা আসলে কি মনে করেন, মেঘালয় বা দুবাই যেখানেই ফয়সাল থাকুক, তাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা কি আসলেই সম্ভব হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। এর মাঝে চলছে ভাঙনের খেলা। এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভাড়াতে পালিয়ে গেছে, কিন্তু না, সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য, যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনাপ্রধান। এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ। জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। নাহিদ ও হাসানাত সহ কারা পেলেন এই গানম্যান তা নিয়েও থাকছে প্রতিবেদন। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে, যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কারণ যদি শুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয়, তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল, কে সেই দাবার চালের মূল কারিগর, যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয়। আর উসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের কি এমন সাপে নেউলে সম্পর্ক, যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো উসমান হাদিকে। ভিডিওর শুরুতে আপনি উসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন, যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে উসমান হাদি জ্বালাময়ে কিছু শব্দ বোমা দিয়েছেন। ভয়, ডরহীন, জ্বালাময়ে সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল। সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব, বলেছিলেন উসমান হাদি।
হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল, ওয়াকার, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের? একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময় বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কিনা জানা নেই, কিন্তু উসমান হাদি শব্দবোমা ঠিকই দিয়েছেন। আর এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো, যার জন্য দিতে হলো নিজের জীবন? গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে। একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ, যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে, যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টারমাইন্ড? আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয়। সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। কিন্তু কেন সেই সন্দেহ? ফয়সালকে জীবিত উদ্ধারে অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়, তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি, যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুকযুদ্ধের কথা বলে, ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে উসমান হাদির বেলাতে। আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার। তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয়? সেটা হয়তো সময় বলে দিবে। এছাড়া বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। গত বছরের 5 অগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন, তাদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারের নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি 2টি জাতীয় দৈনিক ও 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে সন্দেহ দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে 6 জনকে গঞ্জের ব্যবসায়ীদের হয়রানি এবং জমি দখলের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এই অভিযোগগুলো তদন্তে পুলিশ অনুসন্ধান সংস্থা কাজ করছে। সূত্র জানায়, হারুনকে গ্রেফতার করে তার সম্পদের উৎস ও নানা মামলার প্রমাণাদি সংগ্রহের লক্ষ্যে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারের পর থেকে তদন্ত আরও গতিশীল হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হারুনের কর্মকাণ্ডে অনেকগুলো মামলা সংশ্লিষ্ট রয়েছে, যেখানে প্রশাসনিক পদ এবং পুলিশের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ লেনদেন, চাঁদাবাজি এবং অন্যায় প্রয়োগের অভিযোগ উঠেছে। তদন্তে আরও জানা গেছে, হারুন নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করতেন এবং মামলার নামে তাদের ভয়ভীতি প্রদর্শন করতেন। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য সংস্থা কাজ করছে। হারুনের গ্রেপ্তারিতে সাধারণ জনগণের মাঝে স্বস্তির বাতাস বইছে, বিশেষ করে ব্যবসায়ী ও ছাত্র সমাজের মধ্যে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তবে পুলিশের অভ্যন্তরে কিছু অসন্তোষের কথাও শোনা যাচ্ছে, যারা বলছেন তদন্ত যেন সুষ্ঠু ও দ্রুত হয়। পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে, তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2. উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার 5,000 কোটি টাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার 5,000 কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক অভিযান পরিচালনা করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেনাবাহিনী আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদের ধানমন্ডির বিলাসবহুল বাড়িতে হঠাৎ অভিযান চালায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাব। যৌথভাবে দীর্ঘ 6 ঘন্টার অভিযান শেষে উদ্ধার হয় নগদ 5,000 কোটি টাকা, তমমূল্যের স্থানীয় ও বিদেশি মুদ্রা, সোনা, মূল্যবান সম্পদ এবং ডজন খানেক গোপন নথি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন ব্ল্যাক ট্যাঙ্ক নামে পরিচিত এই অভিযানটি রাত 3:12 শুরু হয় এবং শেষ হয় সকাল 9টা নাগাদ। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর কমান্ডো ইউনিট, ডিজিএফআই এবং র্যাবের এলিট বাহিনী। 27 নম্বর সড়কের 5 তলা বিশিষ্ট বিলাসবহুল বাড়িটি ঘিরে ফেলে ট্যাঙ্ক ও সাজভাজা। প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এরপর দেয়াল বেশ সেনা সদস্যরা ভেতরে প্রবেশ করে। কোনো ধরনের গুলির ঘটনা না ঘটলেও ভেতরে থাকা নিরাপত্তা রক্ষীরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে দ্রুতই তাদের আটক করা হয়।
ঘরের প্রতিটি কামরা তল্লাশি করে সেনাবাহিনী। আকর্ষণ ছিল বাড়ির বেসমেন্ট এবং বাথরুম সংলগ্ন একটি ফ্লোর, যেখানে বিশেষ এক স্লাইডিং দরজা দিয়ে পৌঁছানো যেত। সুরক্ষিত সেই ফল্টে পাওয়া যায় 5,000 কোটি টাকা সমমূল্যের নগদ অর্থ। এর মধ্যে ছিল বাংলাদেশি টাকা 2700 কোটি, মার্কিন ডলার 1200 কোটি টাকার সমপরিমাণ, ইউরো, পাউন্ড ও রিয়াল 800 কোটি টাকা, স্বর্ণের 12,300 কোটি টাকা, হীরা ও মূল্যবান পাথর প্রায় 50 কোটি। দুর্নীতির গোপন নথিপত্র ও 17টি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য 80-র পরম ছিলেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য ও অর্থনৈতিক পরামর্শদাতা। তিনি পেছন থেকে নানান অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বড় বড় প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ বহুদিন ধরেই উঠছিল। তবে এত বিশাল অঙ্কের অর্থ মজুদের অভিযোগ এবারই প্রথম প্রমাণের মুখ দেখল। জানা গেছে, বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের বরাদ্দ থেকে 5% থেকে 15% হারে কমিশন আদায় করতেন তিনি। তল্লাশির সময় উদ্ধার হওয়া ডায়েরি ও ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সকালে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির শত্রুদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। দেশকে লুটে খাওয়া দুর্নীতিবাজদের একে একে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, দেশে কোনো দুর্নীতিবাজ নিরাপদ নয়। জনগণের টাকা ছাড়া লুট করেছে, তাদের বিচার অবধারিত। আসিফ মাহমুদকে সেনাবাহিনী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য হাসান ও বনানীর 2টি বাড়িতে অভিযান চলছে। দুদক ইতিমধ্যে আলাদা করে তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া তার বিদেশি ব্যাংক হিসাব জব্দ করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকেই বলছেন, যদি এক উপদেষ্টার বাড়িতেই এত টাকা পাওয়া যায়, তবে অন্যদের কি অবস্থা? এই অভিযান শুধু একটি দুর্নীতির ঘটনাই শেষ নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির, প্রশাসন এবং অর্থনৈতিক ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা ক্যান্সারের একটি অংশের উন্মোচন করেছে। জনগণ এখন অপেক্ষায় এই নাটকের পরবর্তী দৃশ্য কি হবে। আসিফ মাহমুদের মতো আরও কারা ধরা পড়বে, নাকি আবারও কোনো অদৃশ্য শক্তির সব থেকে দেবে? 3. ক্যান্টনমেন্টে আশ্রয় থাকা পুলিশগুলো এখন কোথায়? 626 জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ সহ বিভিন্ন মহলের 626। তাদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এমতাবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয়